মেজর সিনহার মৃত্যুতে ওসি প্রদীপ সহ 9 পুলিশের বিরুদ্ধে মামলা, 7 দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ। জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে বলেই 15 আগস্টের খুনিদের বিচার করা গেছে জানালেন প্রধানমন্ত্রী। লেবাননে বিস্ফোরণে এক বাংলাদেশি সহ নিহত 100, আহত 4000। বাংলাদেশ নৌবাহিনীর 21 সদস্য আহত। স্বাগত 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরে। এই মুহূর্তে সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি নুসরাত আফরিন। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। সাবেক মেজর সিনহা রাশেদ খানের মৃত্যুর ঘটনায় কক্সবাজারের টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া পুলিশ ফাঁড়ির প্রত্যাহার হওয়া ইনচার্জ লিয়াকত আলী সহ 9 পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে। সকালে কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দ্রুত বিচার আইনে মামলাটি করেন নিহত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। বাদীর আবেদনের পর র্যাবকে মামলা তদন্তের দায়িত্ব দিয়ে আগামী 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে আদালত। এই মামলায় প্রদীপ কুমার দাস ও লিয়াকত আলী ছাড়া অন্য আসামিরা হলেন এসআই নন্দ দুলাল, এএসআই লিটন মিয়া ও টুটুল, কনস্টেবল শাফনুল করিম, কামাল হোসেন, আবদুল্লাহ আল মামুন ও মোস্তফা। মামলায় সাক্ষী করা হয়েছে 10 জনকে। এদিকে কক্সবাজারের এই হত্যার ঘটনার পর আজ কক্সবাজার গেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। গত 31 জুলাই রাতে কক্সবাজারের বাহারছড়ায় পুলিশ চেকপোস্টে গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান। এ বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিক, মামলার পর নিহত সিনহার বোন মামলার বাদী শারমিন কি বলছেন, আর শেষ আপনার কাছে আর বিস্তারিত কি তথ্য আছে? আপনি সকাল থেকে যেমনটি জানাচ্ছিলেন আদালতে 9 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, 9 জনকে বাদী করে। এই বিষয়ে বিস্তারিত তথ্য আমাদেরকে জানাবেন। আজকে সকালে শারমিন শাহরিয়া ফেরদৌস নিহত সাবেক মেজর সিনহার বড় বোন এবং তার স্বামী সহ কক্সবাজারে সেই সরাসরি তারা আদালতে চলে যান এবং সেখানে তাদের আইনজীবী মোহাম্মদ মুস্তফার সাথে তারা আলাপ করেন এবং সেখানে মামলার যে যাবতীয় কর্মকাণ্ড তারা সেটি সেখানে প্রাথমিক সম্পন্ন করেন। এরপরে তারা যান কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 4 নম্বর আদালতে তারা যান। সেখানে গিয়ে সেখানে মামলাটি করেন। মামলা করার পরে আপনি যেভাবে বলছিলেন 9 জনকে আসামি করা হয়েছিল, টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস সহ সেখানে 10 জনকে তারা সাক্ষী করেছেন। মামলা করার পরে তারা গণমাধ্যমের সাথে কথা বলেন শারমিন শাহরিয়া ফেরদৌস। তিনি বলেন তারা থানায় মামলাটি করতে পারত, কিন্তু পুলিশের প্রতি তাদের তেমন আস্থা না থাকার কারণে তারা আদালতের কাছে শরণাপন্ন হয়েছেন, আদালতের তারা মামলাটি করেছেন। তাদের বাদীর আবেদনের প্রেক্ষিতে আমি বলে রাখি, বাদী শারমিন শাহরিয়া ফেরদৌস তিনি নিজে বাদী হয়েছেন। তার আবেদনের প্রেক্ষিতেই আদালত মামলাটি পরিচালনা করার জন্য, তদন্ত করার জন্য র্যাবের কাছেই দিয়েছেন এবং র্যাবকে বলেছেন আগামী 7 দিনের মধ্যে যাতে এই মামলার প্রতিবেদন করে তারা আদালতে জমা দেয়। তো আসলে তারা আসামি বাদী পক্ষের যে আইনজীবী মোহাম্মদ মুস্তফা তিনি বলছেন তারা ন্যায় বিচার পাবেন আদালতের মাধ্যমে, যেহেতু যে শারমিন শাহরিয়া ফেরদৌস তিনি বারবারই বলছিলেন তার ভাইকে হত্যা করা হয়েছিল এবং তারা সুষ্ঠু তদন্ত চান। গতকালকে আপনারা জানেন, গতকালকে প্রধানমন্ত্রী নিহত সাবেক মেজর সিনহার পরিবারের সাথে কথা বলেছেন এবং কথা বলার পরপরই আজকে প্রধানমন্ত্রী বলেছেন যাতে ন্যায় বিচার তারা পাবেন এবং সেই সাথে যদি এই বিষয়ে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে। তো আসলে প্রধানমন্ত্রী ফোন করার পর দিন আজকে তারা কক্সবাজারে চলে আসেন। কক্সবাজারে এসে সেই মামলাটি করেছেন। আপনি জানেন সাবেক মেজর সিনহার যে নিহত হওয়ার পরপরই টেকনাফের বাহারছড়ার যে পুলিশ ফাঁড়ি রয়েছে, পুলিশ ফাঁড়ির সকল সদস্যদের থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আমি এই বিষয়ে কথা বলেছিলাম কক্সবাজারের পুলিশ সুপার বিএম মাসুদ হোসেনের সাথে। তিনি বলেছেন এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া, যেহেতু সকলের বিরুদ্ধে যে অভিযুক্ত এসেছিল অভিযুক্তের প্রেক্ষিতে সকল সদস্য থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আমি আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই, যেহেতু মেরিন ড্রাইভ সড়কের যে পুলিশের যে সকল চেকপোস্ট রয়েছে সেই সকল চেকপোস্টে কিন্তু উইথড্র করে নেওয়া হয়েছে। এখানে কোনো চেকপোস্ট আমরা দেখিনি।
সেই যে যে মেজর যে সিনহার নিহত হওয়ার পরপরই পুলিশের পক্ষ থেকে 2টি মামলা করা হয় এবং মামলা একজনকে আসামি করা হয়েছে এবং এরপরে শারমিন শাহরিয়ার ফেরদৌস তিনি বাদী হয়ে আজকে মামলাটি করলেন। তো আসলে সব বিষয় যদি বলতে হয় তাহলে মামলাটি আসলে কোন পর্যায়ে গিয়ে ঠেকবে সেটি আসলে এখনো বলা যাচ্ছে না। তবে এই বিষয় নিয়ে একটি তদন্ত কমিটি করা হয়েছিল। আপনারা জানেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে প্রধান করে একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটি বর্তমানে কক্সবাজার আছেন, তারা কাজ করছেন কক্সবাজারে। তদন্ত কমিটির প্রধানের সাথে আমার কথা হয়েছে, তিনি বলেছেন যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে সময়টুকু বেঁধে দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে তারা তদন্ত প্রতিবেদন দিবেন। এখানে তাদের তদন্তের স্বার্থে যার সাথে কথা বলা দরকার তারা কথা বলবেন। সেখানে কেউ প্রশাসনের কোনো বড় কর্তা কিন্তু ছোট কর্তা সেই বাজ বিচার তারা করবেন না। তদন্তের সাথে তারা সকলের সাথে কথা বলবেন। আইজিপি মহোদয় যেহেতু গিয়েছেন, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। তৌফিকুল ইসলাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তৌফিকুল ইসলাম জানাচ্ছিলেন কক্সবাজার থেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শেখ কামাল বেঁচে থাকলে দেশকে অনেক কিছু দিতে পারতেন, কিন্তু 15ই আগস্টের খুনিরা সেই সুযোগ দেয়নি। শেখ কামালের জন্মদিন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে বলেই 15ই আগস্টের খুনিদের বিচার হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের জন্মবার্ষিকী এবারই প্রথম সরকারিভাবে উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে আলোচনা সভা করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এতে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ কামালের ঘনিষ্ঠ বন্ধুরা। প্রধানমন্ত্রী বলেন, বহুমুখী প্রতিভার অধিকারী শেখ কামালের পরিমিতি বোধ ছিল অসাধারণ। ক্রীড়া ও সংস্কৃতি অঙ্গনের পাশাপাশি তিনি রাজনীতিতেও সক্রিয় ছিলেন। 6 দফা আন্দোলন থেকে রাজপথের স্বাধীনতা সংগ্রামের প্রতিটি আন্দোলনে তাঁর দৃপ্ত পদচারণা ছিল বলে জানান প্রধানমন্ত্রী। কামাল যদি বেঁচে থাকতো এই সমাজকে অনেক কিছু দিতে পারত, কারণ তার যে বহুমুখী প্রতিভাটা সে সকল অঙ্গনেই কিন্তু অবদান রাখতে পারত এবং সে রেখেও গেছে সে চিহ্ন। প্রধানমন্ত্রী বলেন, 75-এর 15ই আগস্টের হত্যাকাণ্ড মুক্তিযুদ্ধের চেতনাকে নষ্ট করে দেয়। নৃশংস সেই হত্যাকাণ্ডের পর বিচার চাইতেও পারেননি বলে জানান বঙ্গবন্ধু কন্যা। দেশ শুধু স্বাধীনই করেন না আমার বাবা, তিনি তো এই সেনাবাহিনী গড়েও তুলেছিলেন এবং যারা আমাদের বাড়িতে রীতিমতো আসা যাওয়া করত, আমাদের বাড়িতে নাস্তা ভাত খায়নি এরকম কেউ নেই। আর তারাই যখন সরাসরি কামালের সামনে এসে কামালকে গুলি করে বা জামালকে গুলি করে বা এই বাড়িতে এইভাবে গুলি করলো, আপনারা একবার চিন্তা করে দেখেন যে একটা মৃত্যু হলে তার বিচার দাবি করে আমার কাছে, আর আমি কিন্তু বিচার পাইনি। এর আগে শেখ কামালের বন্ধু ও সহযোদ্ধারা স্মৃতিচারণ করেন। বলেন, তিনি দেশের ক্রীড়া ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরতে সবসময় কাজ করে গেছেন। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ২৬ বছর বয়সে তিনি এত কিছু অর্জন করেছেন যা অতুলনীয়। আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল। কামালের সম্বন্ধে কি বলবো, সে যে এত ক্ষমতাশীল সেটা সে কিন্তু কোনোদিন কাউকে বুঝতে দেয় নাই। পরে দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আলোচকরা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে সকালে ধানমন্ডির আবাহনী ক্লাব প্রাঙ্গণে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে বনানী কবরস্থানে শেখ কামালের সমাধিতে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। ওবায়দুল কাদেরের শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগরের আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দুই জায়গাতেই শ্রদ্ধা জানান। দেশে এবারই প্রথম সরকারিভাবে উদযাপিত হচ্ছে শেখ কামালের জন্মদিন। বঙ্গবন্ধু যখন যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে ব্যস্ত, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শেখ কামাল শুরু করেন দেশের ক্রীড়া আর সাংস্কৃতিক অঙ্গনকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নের কর্মযজ্ঞ। গড়ে তোলেন আবাহনী ক্রীড়া চক্র, স্পন্দন শিল্পী গোষ্ঠী। তিনি ছিলেন অন্যতম প্রতিষ্ঠাতা ঢাকা থিয়েটারের। সদ্য স্বাধীন দেশ, ধ্বংসস্তূপে দাঁড়িয়ে স্বপ্ন ঘুরে দাঁড়ানোর।
নতুন যুদ্ধ ক্ষুধা আর দারিদ্র্যের বিরুদ্ধে। এমন বাস্তবতায় একজন অন্যরকম যোদ্ধা যুদ্ধের ক্ষেত্র হিসেবে বেছে নিলেন খেলাধুলা আর সংস্কৃতিকে। ক্রীড়াক্ষেত্রে একটি শক্তিশালী ভিত গড়ে তুলতে 1972 সালে শেখ কামালের উদ্যোগে প্রতিষ্ঠা হয় আবাহনী ক্রীড়া চক্র। গড়ে তোলেন স্পন্দন শিল্পগোষ্ঠী। ঢাকা থিয়েটারেরও অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। শেখ কামাল 1967 সালে শাহীন স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে ভর্তি হন ঢাকা কলেজে। এ সময় শীর্ষ পর্যায়ে অংশ নেন খেলাধুলায়। ক্রিকেট, ভলিবলের পাশাপাশি নৈপুণ্য দেখান দৌড়ের মতো ব্যক্তিগত ইভেন্টেও। শৈশব থেকে ফুটবল, হকি, বাস্কেটবল সহ বিভিন্ন খেলাধুলায় প্রচণ্ড উৎসাহ ছিল তার। ছায়ানটের সেতার বাদন বিভাগেরও ছাত্র ছিলেন শেখ কামাল। 1971-এ ডাক এলো দেশ স্বাধীন করার। মুক্তিযুদ্ধে জেনারেল এমএজি ওসমানীর এমডিসি হিসেবে দায়িত্ব পালন করে যুদ্ধ জয়ের পর শেখ কামাল ফিরে এলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 1975-এর 15ই আগস্ট কাল রাতে ঘাতকরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পুরো পরিবারকে হত্যা করে। ঘাতকের বুলেট কেড়ে নেয় এই ক্রীড়ানুরাগীর প্রাণ। তবে ছুঁতে পারেনি শেখ কামালের স্বপ্নকে, বরং গত 4.5 দশকে তার স্বপ্ন রূপ পেয়েছে বাস্তবে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে 100 জন হয়েছে, আহত 4000-এর বেশি। নিহতদের মধ্যে রয়েছে বিভিন্ন দেশের নাগরিক, আর আহতদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশীয় রয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। রাসায়নিক পদার্থের গুদাম থেকে এই বিস্ফোরণ হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির প্রধানমন্ত্রী হাসান দিয়াব। নিখোঁজ 100-এরও বেশি মানুষের সন্ধানে চলছে উদ্ধার কাজ। এদিকে এই বিস্ফোরণের ক্ষতি পুষিয়ে উঠতে লেবাননকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স, ইরান ও যুক্তরাজ্যের মতো দেশ। মঙ্গলবার বিকেল হঠাৎ করে বিকট শব্দে কেঁপে ওঠে লেবাননের রাজধানী বৈরুতের বন্দর এলাকা সহ পুরো শহর। নিমেষেই বিধ্বস্ত হয় বন্দর এলাকার আশেপাশের সবকিছু, এমনকি ক্ষতিগ্রস্ত হয় বিস্ফোরণের জায়গা থেকে প্রায় 150 কিলোমিটার দূরের ঘরবাড়ি। সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বিস্ফোরণের ভিডিও। তোলপাড় শুরু হয় বিশ্বজুড়ে। ভিডিওতে দেখা যায় বিকট বিস্ফোরণে বিধ্বস্ত হয় অসংখ্য গাড়ি ও ঘরবাড়ি। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয় শহরের বিভিন্ন অংশ। আর ভয়াবহতা এমনই ছিল যে 240 কিলোমিটার দূরে অন্য দেশ সাইপ্রাস থেকেও ভয়াবহ এই বিস্ফোরণের কম্পন অনুভূত হয়। বিষয়টি জানার পর প্রাথমিকভাবে বন্দর এলাকাতে অবস্থিত কোনো ওয়্যার হাউস বা আতশবাজির কারখানায় এই বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করছিল সংশ্লিষ্টরা। কিন্তু পরে এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রী হাসান দিয়াব জানান, একটি রাসায়নিক পদার্থের গুদাম থেকে এই বিস্ফোরণ হয়। 6 বছর ধরে গুদামে রাখা 2750 টন অ্যামোনিয়াম নাইট্রেট রাখা হয়েছিল ওই গুদামে, যা আরও কয়েক বছর আগেই নিষিদ্ধ করা হয়েছিল দেশটিতে। দেশটির সুপ্রিম ডিফেন্স কাউন্সিল বলছে, এ ঘটনার জন্য দায়ীদের সর্বোচ্চ শাস্তির মুখোমুখি করা হবে। এই বিস্ফোরণের কারণ খুঁজতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দেশটির সরকার। ঘটনাটি লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘ ট্রাইব্যুনালের রায়ের 3 দিন আগে ঘটল। এই বিস্ফোরণকে দুর্ঘটনা বলতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট। প্রাথমিকভাবে এটিকে হামলা হিসেবে আখ্যায়িত করেন ডোনাল্ড ট্রাম্প। বিস্ফোরণটি দেখার পর কিছু অভিজ্ঞ জেনারেলের সাথে কথা বলেছি। তারা বলেছে এটি কোনো দুর্ঘটনাজনিত বিস্ফোরণ নয়। তাদের কাছে মনে হয়েছে এটি একটি হামলা, এবং নিশ্চয়ই তারা আমার থেকে এই বিষয়ে ভালো জানে। এই বিস্ফোরণের ঘটনায় দেশ জুড়ে 3 দিনের শোক দিবসের ঘোষণা দিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য $6,60,000 জরুরি তহবিল ঘোষণা করেন তিনি। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লেবাননে বিস্ফোরণে একজন বাংলাদেশি মারা গেছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, তবে নিহতের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনায় আরেক প্রবাসী বাংলাদেশি গুরুতর আহত বলে জানা গেছে। এদিকে লেবাননে বিস্ফোরণে বৈরুতে বন্দরে অবস্থানরত নৌবাহিনীর জাহাজ বিএনএস বিজয়ের অন্তত 21 সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে ISPR। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে আমেরিকান ইউনিভার্সিটি অফ বৈরুত মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। অন্যদের ইউনিফিলের তত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎসা শেষে স্থানীয় হামুদ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা আশঙ্কামুক্ত। দুর্ঘটনার খবর পেয়েই নৌবাহিনীর জাহাজ বিএনএস বিজয় পরিদর্শন করেছেন বৈরুতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত। বর্তমানে জাহাজটির ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।
লেবানন বিস্ফোরণে আরও খবর জানাতে বৈরুত থেকে যোগ দিচ্ছেন প্রবাসী সাংবাদিক বাবু সাহা। জনাব বাবু সাহা, আপনাকে প্রথমে স্বাগত জানাচ্ছি ইডিবিনের সংবাদে। বিস্ফোরণে বাংলাদেশিদের হতাহতের বিষয়ে নানা ধরনের তথ্য পাচ্ছি, আপনার কাছে কি তথ্য রয়েছে? ধন্যবাদ আপনাকে। লেবাননে এই জুরা বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 2 জন প্রবাসী বাংলাদেশি তারা কিন্তু এখানে মৃত্যুবরণ করেছে এবং প্রায় 60 থেকে 65 জন বাংলাদেশি আহত হয়েছে বলে আমরা দূতাবাস সূত্রে এই কতক্ষণ আগে কিন্তু আমরা জানতে পেরেছি। তাছাড়া যে 2 জন প্রবাসী বাংলাদেশি মারা গিয়েছে তাদের মধ্যে একজনের নাম মেহেদী হাসান এবং অন্যজনের নাম মিজান। মেহেদী হাসানের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া এবং মিজানের বাড়ি শরীয়তপুর। তারা দুজনেই কিন্তু তাদের দুজনের মধ্যে একজন সুপার মার্কেটে এবং অন্যজন কিন্তু একটি রেস্টুরেন্টে কাজ করতে, এবং যেখানে এই দুর্ঘটনা ঘটেছে সেখান থেকে তাদের দূরত্ব ছিল 1 থেকে আধা কিলোমিটারের মতো, যার কারণে আমরা ধারণা করছি যে ওই এলাকায় অনেক প্রবাসী বাংলাদেশি ওইখানে কাজ করে এবং আমরা আশা করছি হয়তোবা মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। তবে এ পর্যন্ত প্রায় 60 থেকে 65 জন যারা গুরুতরভাবে আহত হয়েছে তাদের কিন্তু চিকিৎসা বাংলাদেশ দূতাবাস কিন্তু তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং তাদেরকে চিকিৎসার ব্যবস্থা কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশ দূতাবাস করছে। তো এদিকে এই বিস্ফোরণের ঘটনায় প্রবাসী বাংলাদেশিরা কিন্তু বর্তমানে খুবই আতঙ্কিত, কারণ এই বিস্ফোরণের কয়েক কিলোমিটার এলাকার মধ্যে যে সকল প্রবাসী বাংলাদেশিরা বাস করত তারা সে সকল বাসভবনগুলো কিন্তু খুবই বিধ্বস্ত হয়েছে এবং যার কারণে অনেক প্রবাসী বাংলাদেশিরা এই এলাকা ছেড়ে অন্যত্র চলে গিয়েছে। তো বর্তমানে এই প্রবাসী বাংলাদেশিদের ব্যাপারে বাংলাদেশ দূতাবাস সার্বক্ষণিক যোগাযোগ রেখে চলছে। তবে এই বিস্ফোরণের ঘটনা এতটাই প্রকট ছিল যে আসলে রাজধানী বৈরুত পুরো লেবানন কিন্তু প্রায় 2-2বার কেঁপে ওঠে এবং এই 2-2বার কেঁপে ওঠার ফলেই কিন্তু প্রায় লেবাননের বিভিন্ন যে বিল্ডিং গুলি থেকে কাচের জানালা এবং অন্যান্য ধ্বংসাবশেষ কিন্তু রাস্তায় পড়তে শুরু করে এবং অনেক পথচারী আহত হয় এবং যানবাহনগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তাছাড়া আমাদের নৌবাহিনীর যে যুদ্ধটা সেটি কিন্তু আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া এই আজকে সকালে আমরা যেটি জানতে পারছি যে এখন পর্যন্ত 100 নাগরিক এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে, কারণ এই দুর্ঘটনার কারণে অনেকেরই শরীরের যে দেহাবশেষ সেটি কিন্তু টুকরো টুকরো হয়ে যায়, যার কারণে অনেক নাগরিককে কিন্তু শনাক্ত করতে অনেক কষ্ট করতে হয়েছে। তাছাড়া হাসপাতালগুলোতে, স্থানীয় যে হাসপাতালগুলোতে, সেই হাসপাতালগুলোতে কিন্তু এখনো পর্যন্ত ভিড় লেগে আছে এবং সেখানে আহতদের চিকিৎসা চলছে, কারণ আমরা রাস্তায় সড়কগুলিতে দেখতে পাচ্ছি অনবরত অ্যাম্বুলেন্স আসা যাওয়া করছে। এবং বর্তমানে লেবাননের আজকে সকালে যে স্বাভাবিক জীবন যেমন সেটা নাই বললেই চলে এবং প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। তাছাড়া যানবাহনের সংখ্যা অনেকটা কমে গিয়েছে। আর একটু আপনাকে বলে রাখি, এই ঘটনার কারণে যে বিল্ডিং গুলো বিদ্যুৎ সেখানে কিন্তু জানালার যে কাজগুলো সেগুলো কিন্তু এখনো ঝুলে রয়েছে এবং যে কোনো সময় কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। তো এই ছিল লেবানন থেকে আমার সর্বশেষ আপডেট। বাবু সাহা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, লেবানন বৈরুত থেকে যোগ দিয়েছিলেন প্রবাসী সাংবাদিক বাবু সাহা। আমরা জেনে নিলাম সব শেষ তথ্য সেখানকার। 10 দিনের রিমান্ড শেষে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিমকে সাতক্ষীরা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বেলা 11টার দিকে কড়া নিরাপত্তা প্রহরায় শাহেদকে জেলার আমলি আদালত 3-এ হাজির করা হয়। শাহেদকে আদালতে হাজির করার পর শুনানি শুরু করেন আইনজীবীরা। শুনানি শেষে বিচারক রাজীব রায় তাকে সাতক্ষীরা কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে রিমান্ডের 4র্থ দিনে শাহেদকে 29 জুলাই খুলনার র্যাব কার্যালয় থেকে তার গ্রেফতারস্থল সাতক্ষীরার সীমান্তবর্তী সাকরা কোমরপুর এলাকায় নিয়ে যাওয়া যায়। গত 15 জুলাই ভোরে সাতক্ষীরায় দেবহাটা উপজেলার কোমরপুর সীমান্তের ব্রেইলি ব্রিজের নিচ থেকে শাহেদকে বোরখা পরিহিত অবস্থায় গ্রেফতার করে র্যাব। সেই সময় তার কাছ থেকে একটি পিস্তল ও 3 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গেল কয়েক সপ্তাহে করোনা নমুনা পরীক্ষা কমার ফলে কমেছে আক্রান্তের সংখ্যাও। এতে ভুল বার্তা পাচ্ছে সাধারণ মানুষ। স্বাস্থ্যবিধি মানার আগ্রহ হারাচ্ছে অনেকেই। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতি চলতে থাকলে সংক্রমণ ভয়াবহ হারে বাড়তে পারে। ভ্যাকসিন পাওয়ার আগ পর্যন্ত পুরোপুরি স্বাস্থ্যবিধি মানার পরামর্শ তাদের। দেশের সর্বোচ্চ নমুনা পরীক্ষা হয় 26 জুন, 18,498টি। 25 জুলাই প্রথমবারের মতো পরীক্ষা নেমে আসে 10,000-এর নিচে। এখন 82টি ল্যাব কার্যকর থাকলেও জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকেই কমতে শুরু করে নমুনা পরীক্ষা, যদিও শনাক্তের হার 20 থেকে 25% মধ্যেই আছে। শনাক্ত কমায় অনেকের মধ্যে দেখা দিয়েছে গা ছাড়া ভাব, মাস্ক পরা ও শারীরিক দূরত্ব নিশ্চিতও বাড়ছে উদাসীনতা।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ফি জটিলতা, ফল পাওয়া নিয়ে ভোগান্তির পাশাপাশি বন্যা ও ঈদের কারণে কয়েকদিনে নমুনা পরীক্ষা কমেছে। পরীক্ষাতে শনাক্ত হওয়ার হার কিন্তু খুব একটা কমেনি, বরঞ্চ সেটা মোটামুটি একই রকম আছে। তবে এটা ঠিক যে বন্যার কারণে এবং কোরবানি ঈদের কারণে নমুনা সংগ্রহ কম হচ্ছে। তবে এটা দেখে যদি আমরা মনে করি যে আমাদের এখানে করোনা সংক্রমণের বিপদ কেটে গেছে, আমরা অসতর্ক হই, স্বাস্থ্যবিধি মেনে না চলি, এটা হবে আমাদের সবচেয়ে বড় বিপদ। একমাত্র প্রতিরোধী হলো এই সতর্কতা, স্বাস্থ্যবিধি মেনে চলা। সুতরাং এখানে যদি জনসাধারণ অবহেলা করে, অবজ্ঞা করে, তাহলে এই ভিয়েতনাম বলেন, ব্রাজিলের কথা চিন্তা করেন, ইউরোপের অনেক দেশে আছে সেকেন্ড টাইম আমরা দেখতে পাচ্ছি, জাপানের কথা বলেন, অনেক দেশেই কিন্তু আবার দেখা দিয়েছে, চীনের কথাই বলেন আবার দেখা দিয়েছে। সুতরাং সেটা একটা ভয় থেকেই যায়। ভ্যাকসিন বাজারে আসার আগ পর্যন্ত স্বাস্থ্যবিধি নিয়ে গাফিলতিরও সুযোগ নেই বলছেন তারা। যতদিন একটা ভ্যাকসিন না আসবে ততদিন পর্যন্ত আমাদেরকে কিন্তু প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েই চলতে হবে। অবশ্যই মাস্ক পরবে ঘরের বাইরে গেলে, এগুলো হাত ধোয়া, এগুলো আপনারা জানেন, এবং শারীরিক দূরত্ব যতটুকু সম্ভব মেনটেন, পারতপক্ষে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবে না, এবং বাইরে গেলেও কাজ শেষ করে দ্রুত ফিরে আসবে। যে টিকা তৈরি হচ্ছে সেগুলির কিন্তু এখনও মাত্র কয়েকটাই ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়াল হচ্ছে। অবশ্য ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়াল সাকসেসফুলি না হওয়ার, এটা কতটুকু এফেক্টিভ, এটার কী সাইড এফেক্ট আছে, সেটা যদি আমরা বিস্তারিত না জানতে পারি ততক্ষণ পর্যন্ত সারা পৃথিবীতে কারো হাতেই টিকা আসবে না। সো আমরা একটা টিকার জন্য যতদিন আমাদের অপেক্ষা করতে হবে ততদিন আমাদের সবাইকে আসলে সতর্কই থাকতে হবে। বিশেষজ্ঞদের আহ্বান, লক্ষণ দেখা দিলেই করাতে হবে পরীক্ষা, পাশাপাশি নিজ উদ্যোগেই নিশ্চিত করতে হবে কোয়ারেন্টাইন। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার সংক্রমণ ও বিশ্বজুড়ে তেলের দাম কমে যাওয়ায় বিদেশি কর্মী কমানোর সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। আর এতে বড় ধাক্কা পড়তে যাচ্ছে দেশের জনশক্তি খাতে। অনিশ্চয়তায় ছুটিতে দেশে আসা 2 লাখ প্রবাসী। রেমিটেন্সের ধারা অব্যাহত রাখতে জনশক্তির বিকল্প বাজার খোঁজার পরামর্শ বিশেষজ্ঞদের। করোনা সংক্রমণ শুরুর পর ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে ফিরেছেন প্রায় 2 লাখ প্রবাসী। মার্চের পর বিশেষ ফ্লাইটে ফিরেছেন আরও প্রায় 23,000। এর মধ্যে সৌদি আরব থেকে ফিরেছেন 41,000, সংযুক্ত আরব আমিরাত থেকে 38,000 ও মালয়েশিয়া থেকে 19,000। করোনা সংক্রমণ ও তেলের দাম কমে যাওয়ায় মন্দা চলছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। এই অবস্থায় আর্থিক সংকোচন নীতি গ্রহণ করেছে দেশগুলো। এর অংশ হিসেবে বিদেশি শ্রমিক কমানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। ক্রমান্বয়ে বিদেশি কর্মী প্রায় 70% কমাতে কাজ করছে দেশগুলোর সরকার, যা বাস্তবায়ন হলে চাকরি হারাতে পারেন প্রায় 5 লাখ বাংলাদেশি। বাংলাদেশ 3 ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের প্রতি মাসে গড়ে 50 থেকে 60,000 লোক বিদেশে যেতেন, সেই কর্মসংস্থানটা কিন্তু বন্ধ রয়েছে। গত 4 মাসে 2 লাখ লোক তারা বিদেশে যেতে পারেনি। এর মধ্যে প্রায় 1 লাখ লোকের পাসপোর্ট, ভিসা সবকিছু প্রস্তুত ছিল। সবকিছু মিলিয়ে করোনার কারণে কিন্তু বাংলাদেশের অভিবাসন খাত বেশ ক্ষতিগ্রস্ত। পরিস্থিতিটা সামনের দিনগুলোতে স্বাভাবিক করতে হলে আমাদের কিন্তু কূটনৈতিক যোগাযোগগুলো এমন অব্যাহত রাখতে হবে। প্রবাসী কর্মীদের স্বার্থ রক্ষায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার কথা জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী। বিদেশি কর্মী কমানোর এই সিদ্ধান্ত বাস্তবসম্মত নয় বলে মত তার। এই মধ্যপ্রাচ্যে বহু বছর ধরে একটা প্রোগ্রাম হাতে নিয়েছে, এবং সৌদি আরবে সাউদাইজেশন, এমিরেটে যেমন আছে এমিরাটাইজেশন, একই অবস্থা কুয়েটাইজেশন। এতে তারা মনে করে যে 70% প্রবাসী শ্রমিকদের বিদায় করে দেবে। আমাদের শ্রমিকরা যে কাজ করে, এই ক্লিনিং এর কাজ, এই সব, সেই এমিরেটের লোক আর সৌদি লোক, ওরা অনেকেই এটা করতে পারবে না। বাংলাদেশের জনশক্তি রপ্তানির বড় বাজার মধ্যপ্রাচ্য। বিভিন্ন দেশে কাজ করছেন প্রায় 50 লাখ প্রবাসী বাংলাদেশি। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেঘনার তীব্র ভাঙনের কবলে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার কয়েকটি ইউনিয়ন, শুধু হরডি ইউনিয়নেই নদীগর্ভে বিলীন হয়েছে 10 বর্গ কিলোমিটার এলাকা। বর্ষার শুরু থেকে ভিটেমাটি হারিয়েছে 300-রও বেশি পরিবার। স্লুইস গেট ও বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় আতঙ্কের দিন কাটছে এই ইউনিয়নের মানুষের।
25 বছর আগে মেঘনার বুকে জেগে ওঠে 96 বর্গ কিলোমিটার আয়তনের হরণ ইউনিয়ন। সরকারি চর উন্নয়ন বসতি স্থাপন প্রকল্পের অধীনে নদী ভাঙা কয়েক হাজার পরিবারের আদর্শ বসতি হয়ে ওঠে এ জনপদ। তবে 8 বছর ধরে মেঘনার ধারাবাহিক ভাঙনের মুখে ফের বিপর্যস্ত এখানকার মানুষ। এবার বর্ষার শুরুতেই বসত ভিটা হারিয়েছে 3 শতাধিক পরিবার। বিলীন হয়েছে চলতা স্লুইস গেট। বয়ারচর রক্ষাবাঁধেরও প্রায় 5 কিলোমিটার অংশ তলিয়ে গেছে নদীগর্ভে। বিলীন হওয়ার পথে 8 নম্বর কলোনি। নদী ভাঙার কারণে যে উন্নয়নগুলো এই ইউনিয়নে হয়েছে সেই উন্নয়নগুলো এখন নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আমরা এই মিলে 7 বার ভাঙছে, এখনো আমরা ওনার অস্থায়ী হয়ে গেছি, আমরা কোনো জায়গা জমি আর কিনতে পারতেছি না। প্রতিদিনই জোয়ারের পানি ঢুকে পড়ছে বাড়িঘরে, ভাঙছে পাকা সড়ক, স্কুল, মাদ্রাসা ও বাজারঘাট। ফলে এই ইউনিয়নের 3000 পরিবারের দিন কাটছে ভাঙন আতঙ্কে। বেড়িবাঁধ না থাকার কারণে সুঁচটা ভাঙি যাওয়ার কারণে আমরা এখন প্রায় 3000 ফ্যামিলি ক্ষতিগ্রস্ত অবস্থায় আছি। ভাত রান্ধি খামু, ওই ধরনের চুলা আছে, চুলার কিছু থাকে না, সব কিছু আটকে জোয়ার হলে সব জোয়ার ফুরে এলা। হরণী ইউনিয়নে নদী ভাঙন রোধে এরই মধ্যে প্রকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বয়ারচরে আমরা নদী ভাঙন নদীর একটা প্রকল্প গ্রহণ করেছি। ওই প্রকল্পের মধ্যে আমাদের 14 কিলোমিটার প্রতিরক্ষামূলক নদী ভাঙন রোধ আছে, তার 5 কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ আছে, আর চতলা সুইচটি পুনর্নির্মাণের। শুধু হরণই নয়, শুকচর, নলচিরা ও চরেশ্বর ইউনিয়নেও মেঘনার ভাঙন অব্যাহত রয়েছে। বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় প্রতিদিনই জোয়ারের পানি ঢুকছে এসব ইউনিয়নের গ্রামগুলোতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা পরবর্তী সময়ে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ার সম্ভাবনা দেখছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, উৎপাদন খরচ কমাতে চীন ও জাপানের অনেক প্রতিষ্ঠান এমুখী হতে পারে। এখনই সুযোগটা লুফে নিতে পারলে দীর্ঘমেয়াদী সুফল পাওয়া যাবে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আংটারের প্রতিবেদন বলছে, চলতি অর্থবছর বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ 40% কমবে। আগামী অর্থবছরে কমবে আরও 5 ভাগ। একদিকে করোনার আগ্রাসন, অন্যদিকে বাণিজ্য যুদ্ধ। এই দুই কারণে চীন ও জাপানের বিভিন্ন প্রতিষ্ঠান নতুন করে ভাবতে শুরু করেছে। এই দেশগুলো বিনিয়োগের নতুন জায়গা খুঁজছে, যেটা বাংলাদেশের জন্য একটা বড় সুযোগ বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বিনিয়োগটা কিন্তু আসবে চায়না থেকে, জাপান থেকে, এইসব দেশগুলো থেকে বাংলাদেশে প্রধানত আসবে। আমাদের এই দিকটাতে একটু বেশি নজর দিতে হবে। সাকসেসফুল হলে পরে আমার মনে হয় কয়েক বিলিয়ন ডলার নতুন বিনিয়োগ আনা আমাদের জন্য কঠিন কিছু হবে না। রেগুলেটরি এনভায়রনমেন্টটা কতটা নির্ভরযোগ্য, কতটা সহজ এবং অবকাঠামোগত সুবিধা পাওয়া যাচ্ছে কিনা, আর দক্ষ শ্রমিক হিউম্যান ক্যাপিটাল, কারণ আপনার শুধু অপারেটিং লো লেভেলের শ্রমিক পেলে তো হবে না, আপনার মিড লেভেল ম্যানেজেরিয়াল লেভেলের দক্ষ শ্রমিকও তো পেতে হবে। বিডা জানালো, এরই মধ্যে জাপানি কিছু প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দিয়েছে। এছাড়া নতুন বিনিয়োগকারী আকৃষ্ট করতে দ্রুত গতিতে এগিয়ে চলছে ব্যবসা সহজীকরণ ও অবকাঠামো উন্নয়ন। আমাদের অনেক ডেভেলপমেন্ট হয়েছে অবকাঠামোর ক্ষেত্রে। আপনি যদি যোগাযোগের কথা বলেন, পাওয়ারের কথা বলেন, আদার কানেক্টিভিটি, ইন্টারনেট এর কথা বলেন, ডেফিনেটলি আমরা অনেক এগিয়েছি। 2019-20 অর্থবছরে বিদেশি বিনিয়োগ এসেছে 315 কোটি 70 লাখ ডলার, যা আগের অর্থবছরের চেয়ে 36.17% কম। গত অর্থবছরে প্রকৃত এফডিআই এসেছে 180 কোটি 40 লাখ ডলার, যা আগের অর্থবছরের চেয়ে 31.35% কম। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রেকর্ড পরিমাণ চা উৎপাদন অব্যাহত থাকলেও করোনার সংকটে কমেছে বিক্রি। দেশে বাজারে ক্রেতা নেই, রপ্তানিও বন্ধ, ফলে গুদামে পড়ে থেকে নষ্ট হচ্ছে চায়ের পাতা। লোকসানের মুখে ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে বাগানের কার্যক্রম চালু রাখাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন চা শিল্প সংশ্লিষ্টরা। চলতি বছর মৌলভীবাজারে চা উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে 7,94,50,000 কেজি। জুন পর্যন্ত উৎপাদন সম্ভব হয়েছে 2,18,00,000 কেজি, যা গত বছরের চেয়ে প্রায় 60 লাখ কেজি কম। আবহাওয়ার কারণে উৎপাদন কিছুটা কমেছে, তবে লক্ষ্যমাত্রা অনুযায়ী চা উৎপাদনের বিষয়ে আশাবাদী সংশ্লিষ্টরা। আগামী মাসগুলোতে যদি ওয়েদার ফেভারেবল থাকে, তা আমরা আশা করি কিছুটা কভার করতে পারবো বিহাইন্ডটা, বাট পুরো কভার করা সম্ভব হবে না। তবে করোনায় থমকে গেছে বিক্রি। ক্রেতা না থাকায় গুদামে পড়ে থেকে নষ্ট হচ্ছে হাজার হাজার কেজি চা। বাগান কর্তৃপক্ষ বলছে, প্রতি কেজি চা পাতার উৎপাদন খরচ 150 থেকে 160 টাকা।
সেখানে বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকায়। এতে আর্থিক সংকটে বাগান কর্তৃপক্ষ। গত বছরের চা আজ অবধি অবিকৃত অবস্থায় অকশনে পড়ে আছে, আর এই বছরের চা করোনার কারণে বিক্রি হচ্ছেই না। বেশ কিছু বাগান বিক্রির চেষ্টা আছে এবং বেশ কিছু বাগান বন্ধ হয়ে যেতে পারে। করোনার কারণে হোটেল, রেস্তোরাঁ ও চায়ের দোকান দীর্ঘদিন বন্ধ থাকায় বাজারে চাহিদা কম। চা শিল্পে প্রণোদনা চেয়ে সরকারের কাছে আবেদন পাঠানো হয়েছে বলেও জানিয়েছে বাংলাদেশ চা বোর্ড। সরকারের কাছে আমরা অলরেডি চা শিল্পের জন্য প্রণোদনার কথা আমাদের বাংলাদেশ চা বোর্ড থেকে অলরেডি পত্র লেখা হয়েছে। তবে আশা করি চা শিল্পের যদি করোনা ভাইরাস মুক্ত তার সমস্যা হবে না এবং আমরা এই দেশের চা শিল্প দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। দেশের চা শিল্পের ইতিহাসে 2019 সালে 9 কোটি 60 লাখ কেজি চা উৎপাদনের রেকর্ড হয়েছিল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সিলেটে সরকারি বিদ্যুৎ প্রকল্পে খুঁটি স্থাপনের নামে স্থানীয়দের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে দালাল চক্রের বিরুদ্ধে। এর সঙ্গে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারাও জড়িত বলে অভিযোগ স্থানীয়দের। এ নিয়ে তদন্ত কমিটি করেছে বিদ্যুৎ বিভাগ। প্রকল্প পরিচালক জানিয়েছেন, প্রমাণ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সিলেটে বিদ্যুৎ বিতরণ এবং উন্নয়নের মেগা প্রকল্পের কাজ শুরু হয় গত বছর। 2052 কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের মাধ্যমে পুরো বিভাগের জরাজীর্ণ বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তন ও উন্নয়ন কাজ চলছে। প্রকল্পের আওতায় পুরনো বৈদ্যুতিক খুঁটি অপসারণ করে 71,000 নতুন খুঁটি স্থাপন করা হচ্ছে। কিন্তু সিলেট সদরের সোনাতলা, লামারগাঁও, চরুগাঁও গ্রামে খুঁটি স্থাপনের নামে স্থানীয়দের কাছ থেকে খুঁটি প্রতি 3 থেকে 5,000 টাকা করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। সাবেক ইউপি মেম্বার মনির আলীর মাধ্যমে টাকা নেওয়া হচ্ছে, না দিলে বসানো হচ্ছে না নতুন খুঁটি। এই সাইডটা কোটাই কেন দিয়া। দেশে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে ব্রিফিং করছে স্বাস্থ্য বিভাগ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। থেকে আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা প্রতিদিনের মতো আজও কোভিড-19 স্বাস্থ্য বুলেটিন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। 83টি পরীক্ষাগারে কার্যক্রম চলমান আছে। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 11,964টি এবং পিসিআর পরীক্ষা হয়েছে গত 24 ঘন্টায় 11,160টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা 12,12,416টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,654 জন। এ পর্যন্ত শনাক্ত 2,46,674 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 23.78% এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.35%। 24 ঘন্টায় সুস্থ হয়েছে 1,890 জন। এ পর্যন্ত সুস্থ 1,41,750 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 57.46%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 33 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন 3,267 জন কোভিড-19 আক্রান্ত হয়ে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.32%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 25 জন, নারী 8 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন পুরুষ 2,574 জন এবং নারী 693 জন। শতাংশ বিবেচনায় 78.79% পুরুষ এবং 21.21% নারী। বয়স বিভাজনে 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন 31 থেকে 40 বছর 2 জন, 41 থেকে 50 বছর 4 জন, 51 থেকে 60 বছর 8 জন, 61 থেকে 70 বছর 10 জন, 71 থেকে 80 বছর 6 জন, 81 থেকে 90 বছর 1 জন এবং 91 থেকে 100 বছরের 2 জন। এ পর্যন্ত বয়স বিবেচনায় মৃতের সংখ্যা 0 থেকে 10 বছর 18 জন, 11 থেকে 20 বছর 32 জন, 21 থেকে 30 বছর 87 জন, 31 থেকে 40 বছর 214 জন, 41 থেকে 50 452 জন, 51 থেকে 60 বছরের 938 জন এবং 60 এর অধিক বয়সের 1,526 জন। বিভাগ অনুযায়ী মৃতের সংখ্যা গত 24 ঘন্টায় ঢাকায় 18 জন, চট্টগ্রাম 9 জন, রংপুর 3 জন, খুলনা, রাজশাহী এবং বরিশাল বিভাগে 1 জন করে। এ পর্যন্ত বিভাগ অনুযায়ী মৃতের সংখ্যা ঢাকা 1,567 জন, চট্টগ্রাম 784 জন, রাজশাহী 199 জন, খুলনা 238 জন, বরিশাল 128 জন, সিলেট 154 জন,
রংপুর 127 জন এবং ময়মনসিংহ 70 জন। 24 ঘন্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 31 জন এবং বাড়িতে 2 জন। হাসপাতালের তথ্য, ঢাকা মহানগরীর সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 2127 জন এবং ঢাকা মহানগরীর আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছেন 186 জন। চট্টগ্রাম মহানগরীতে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 238 জন এবং চট্টগ্রাম মহানগরীর আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছেন 21 জন। সারা দেশের অন্যান্য হাসপাতালে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 1557 জন এবং সারা দেশের অন্যান্য হাসপাতালে আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছেন 95 জন। সারা দেশে সব মিলিয়ে শয্যা সংখ্যা, সাধারণ শয্যা সংখ্যা 15,240টি, রোগী ভর্তি আছে 3,922 জন এবং শয্যা খালি আছে 11,318টি। সারা দেশে আইসিইউ শয্যা সংখ্যা 548টি, রোগী ভর্তি আছে 302 জন এবং শয্যা খালি আছে 246টি। সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 12,520টি। সারা দেশে হাই ফ্লো নেজাল ক্যানুলার সংখ্যা 334টি এবং সারা দেশে অক্সিজেন কনসেন্ট্রেটরের সংখ্যা 160টি। 24 ঘন্টা আইসোলেশনে যুক্ত হয়েছে 758 জন এবং আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন 24 ঘন্টায় 794 জন। এ পর্যন্ত সর্বমোট আইসোলেশনে গেছেন 53,405 জন এবং এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন 34,950 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 18,455 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন 1,847 জন এবং 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন 2,613 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইনে 4,43,679 জন এবং এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন 3,90,329 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 53,350 জন। হটলাইন তথ্য, 24 ঘন্টায় মোট ফোন কলের সংখ্যা 71,514টি। এর মধ্যে স্বাস্থ্য বাতায়ন 16263 এই নাম্বারে ফোন এসেছে 11,075টি, 333 এই হটলাইনে 60,025টি এবং আইডিসিআর এর হটলাইন নাম্বার 10655 এটাতে 414টি। এ পর্যন্ত মোট হটলাইন ফোন কলের সংখ্যা 1,82,53,517টি। টেলিমেডিসিন সেবা, 24 ঘন্টায় কোভিড-19 টেলিমেডিসিনের মাধ্যমে স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন 4,294 জন এবং এ পর্যন্ত মোট কোভিড-19 স্বাস্থ্যসেবা টেলিমেডিসিনের মাধ্যমে গ্রহণ করেছেন 1,64,921 জন। স্ক্রিনিং কার্যক্রম, মোট 24 ঘন্টায় 1,667 জনকে স্ক্রিনিং করা হয়েছে। এর মধ্যে 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে 1,165 জন, সকল স্থল বন্দরে 323 জন, 2টি সমুদ্র বন্দরে 179 জন। এ পর্যন্ত দেশে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন স্বাস্থ্য বিভাগ। 2 দিন কম থাকার পর বিশ্বে আবারও বেড়েছে করোনায় প্রাণহানি। 24 ঘন্টায় প্রাণ গেছে 6,000-এর বেশি মানুষের। একদিনে নতুন রোগী শনাক্ত হয়েছে প্রায় 2.5 লাখ। এ নিয়ে বিশ্বে মোট মৃতের সংখ্যা 7,03,000 ছাড়িয়েছে। বিশ্বে মোট সংক্রমিতের সংখ্যা প্রায় 1,87,00,000। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু শনাক্ত ব্রাজিলে। দেশটিতে প্রাণ গেছে প্রায় 1400 জনের। ভাইরাস মিলেছে 56,500 মানুষের দেহে। ব্রাজিলের পর সবচেয়ে বেশি 1350 মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। নতুন করে সংক্রমিত হয়েছে 54,000-এরও বেশি। ভারতে একদিনে প্রাণ গেছে 850 মানুষের। টানা 7ম দিনের মতো দেশটিতে 50,000-এর বেশি মানুষের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা 19 লাখ ছাড়িয়েছে। মোট প্রাণহানি প্রায় 40,000। এছাড়াও 24 ঘন্টায় সাউথ আফ্রিকাতে 345 ও কলম্বিয়ায় 298 জনের মৃত্যু হয়েছে। দর্শক, কক্সবাজারের সেনা প্রধান এখন সরাসরি বক্তব্য রাখছেন, আমরা সেখানে চলে যাচ্ছি। প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন সেই করোনা যুদ্ধেও পুলিশের সাথে বাংলাদেশ সেনাবাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে। যে ঘটনাটা হয়েছে এই ঘটনাটা নিয়ে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীর আমরা মর্মাহত এবং পুলিশ বাহিনীর সবাই মর্মাহত। তবে আমরা যে জিনিসটা এখানে আলোচনা করেছি এবং আপনাদের মাধ্যমে যেই মেসেজটা দিতে চাই যে এটা একটা
আমরা এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে চাই এবং যে ঘটনার আলোকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটি জয়েন্ট ইনকোয়ারি টিম গঠন করে দিয়েছে, যারা তাদের কাজ গতকাল শুরু করেছে। আমরা সেই টিমের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর আশ্বাস এবং সেই টিমের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে। সেনাবাহিনীর আস্থা আছে, পুলিশ বাহিনীর আস্থা আছে। আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে একটা জিনিস আমরা নিশ্চিত করতে চাই যে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা সাথে যারা সম্পৃক্ত থাকবে সেটা দায় দায়িত্ব সেটা হলো যে কোনো প্রতিষ্ঠানের হতে পারে না, সে এবং সেটার জন্য এই ইনকোয়ারি টিম যাদেরকে দোষী সাব্যস্ত করবে তারা তাদের সেই দোষের প্রায়শ্চিত্ত করবে। এখানে হলো কোনো প্রতিষ্ঠান কারোর সহযোগিতা করবে না, কারো বিপক্ষ যাবে না। আমরা আমাদের মধ্যে যে মিউচুয়াল ট্রাস্ট, কনফিডেন্স, কোঅপারেশন যে জিনিসগুলো হলো অনেক বছরে তৈরি হয়েছে পুলিশ এবং সেনাবাহিনীর মধ্যে, আমরা ব্যর্থহীন ভাষায় আবার বলেছি যে এটা অটুট থাকবে। এইটাতে কোনো ধরনের চিট ধরে এমন কোনো কিছু সেনাবাহিনীর পক্ষ থেকে হবে না এবং পুলিশ বাহিনী যে জিনিসটা ব্যর্থহীন ভাষায় বলেছে যে তাদের মধ্য থেকে হবে না। ঘটনা যে জিনিসটা যেহেতু সেটা হলো যে তদন্তাধীন আছে, আমরা সেটা নিয়ে অন্য কোনো কথা বলবো না। বাট এতটুকু আবারও বলছি যে এই ঘটনা নিয়ে যাতে কোনো ধরনের কোনো এই সেনাবাহিনী এবং পুলিশের মধ্যে কোনো ধরনের একটা অনাকাঙ্ক্ষিত সম্পর্ক চিট ধরানো বা ভুল বুঝাবুঝি সৃষ্টি করার যাতে কোনো প্রয়াস কেউ না চালায় সেজন্য সবাইকে অনুরোধ করব। আমাদের সকলের চেষ্টা করা উচিত যে তদন্তটা যাতে নিরপেক্ষ এবং সুষ্ঠু হয়, সেই জন্য যে পরিবেশের প্রয়োজন সামগ্রিকভাবে সেই পরিবেশটা আপনারা সাংবাদিক আছেন, আপনারাও সহযোগিতা করবেন, অবশ্যই আমরা সেনাবাহিনী সহযোগিতা করবো এবং পুলিশও সহযোগিতা করবে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী যে ভিকটিম হয়েছে মেজর সিনহার মাকে গতকাল আপনারা সবাই জানেন, আপনাদের মাধ্যমে আমরাও জেনেছি যে কথা দিয়েছেন সুষ্ঠু তদন্ত হবে এবং যারা হলো দোষী তাদের বিচার হবে। তো সেটা যাতে ব্যাহত না হয় আমরা এমন কিছু কেউ করব না। ধন্যবাদ। এখন আজিবে মহোদয় যদি কিছু বলতেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদেরও একই কথা, আমরা মূলত গত 50 বছর ধরে একসঙ্গে কাজ করার ইতিহাস রয়েছে বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনী, এই দুটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের মধ্যে। এবং এই দুটি প্রতিষ্ঠানই অত্যন্ত গর্বের সঙ্গে সৃষ্টি হচ্ছে বঙ্গবন্ধুর আহ্বানে মহান মুক্তিযুদ্ধের মধ্যে অংশগ্রহণের মাধ্যমে। এবং গত 50 বছরে দেশের অনেক ক্রাইসিস মোমেন্টে এই দুটি বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করেছে। গত 3 মাসেরও অধিককাল ধরে আমরা যে অনগোয়িং করোনা যুদ্ধ যেটি রয়েছে, সেই করোনা যুদ্ধেও কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী, প্রশাসন এরা মাঠ পর্যায়ে কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করছে। এবং আপনারা জানেন যে এই মুহূর্তে দেশে বন্যা পরিস্থিতি রয়েছে, দেশের মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে মারাত্মক বন্যা পরিস্থিতি আছে, তার সঙ্গে আমাদের করোনা ক্রাইসিস, এবং এই দুটি ক্রাইসিসকে কিন্তু আমরা সবাই মিলে মাঠ পর্যায়ে একত্রে মোকাবেলা করছি। আমাদের মধ্যে একটা পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস এবং আস্থার সম্পর্ক রয়েছে, যেটি সম্মানিত মাননীয় সেনাপ্রধান যেটা বললেন, যেটাকে আমরা একটা আইসোলেটেড স্ট্রে ঘটনা হিসেবে দেখি। এবং অবশ্যই তার মানে এই নয় যেটা উপেক্ষা, ডেফিনেটলি না। এটা যে ঘটনাটা ঘটেছে সেটাকে আমাদের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে কোনো ব্যত্যয় সৃষ্টি করবে বলে আমরা মনে করি না। বরঞ্চ আমাদের লক্ষ্য হবে যে এই একদিকে যেমন মাননীয় সেনাপ্রধান বললেন যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যৌথ তদন্ত কমিটি গঠিত হয়েছে, তারা প্রভাবমুক্ত পরিবেশে তদন্ত করবেন এবং তারা যে সত্য অনুসন্ধান করে যেটা বের করবেন, তারা যে পরামর্শ দেবেন, রিকমেন্ডেশন দেবেন, সেই রিকমেন্ডেশন অনুযায়ী পরবর্তী কার্যক্রম, আইনি কার্যক্রম বা হোয়াটএভার যেটা প্রয়োজন হবে সেটা গ্রহণ করা হবে। এবং পাশাপাশি যেটা আমরা বলতে চাই যে এটাকে অনেকে আবার এই সুযোগে উস্কানিমূলক অনেক কথাবার্তা বলছেন, তো এবং দুই বাহিনীর মধ্যে কোনো বিষয় বলে উপস্থাপন করার চেষ্টা করছেন।
তো আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ পুলিশ বাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত দক্ষ, চৌকস এবং পেশাদার দুটি ফোর্স। এই সমস্ত উস্কানি দিয়ে তারা কখনোই সফল হতে পারবেন না। আমরা সবাই সেজন্য কাজ করি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের লক্ষ্য হচ্ছে 18 কোটি মানুষের কল্যাণ, অর্থনৈতিক সমৃদ্ধি এবং সামাজিক উন্নয়ন, এবং সে লক্ষ্যে আমরা সবাই এবং যৌথভাবে বাংলাদেশ আর্মি, বাংলাদেশ পুলিশ কাজ করে যাবে। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আগামী দিনগুলোতে এই সম্পর্ক আরও সুসংহত হবে। এবং এখানে যারা বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে এখানে খোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন, তারা যেমন সমর্থ হবেন না। আর পাশাপাশি যেটা আমরা বলতে চাই সেটা হচ্ছে যে দেশের কল্যাণের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য, এদেশে গণমানুষের অগ্রহায়ণের জন্য, অগ্রগতির জন্য দয়া করে যারা দেশপ্রেমিক, যারা দেশকে ভালোবাসেন, এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত হবেন না। বাংলাদেশ একটি আধুনিক গণতান্ত্রিক দেশ। এখানে গণতন্ত্রের মধ্যে বসবাস করি আমরা। আমাদের দেশে রুল অফ ল রয়েছে। আমাদের এখানে সবকিছু, আমাদের এখানে মিডিয়া সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করে, জুডিশিয়ারি এক্সট্রিম লিবার্টি ফ্রিডম ভোগ করে। আমি বলবো যে একটা ইয়াং নেশন হিসেবে আমাদের অনেক আধুনিক রাষ্ট্রের গুণাবলী আমরা চর্চা করে থাকি অহংকারের সঙ্গে দেশে। সো এখানে যদি কেউ কোনো অপকর্ম, বেআইনি কাজে লিপ্ত হয়, তার যে প্রাপ্য সেটা অবশ্যই আইন দ্বারা নির্ধারিত হবে এবং সেখানে কোনো ব্যত্যয় ঘটবে না। এবং এই বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা সম্পূর্ণভাবে প্রভাবমুক্ত পরিবেশে দায়িত্ব পালন করবেন। আমরা অনুরোধ করব, দয়া করে আমাদের এই বাহিনী বিরোধী, দেশের স্বার্থবিরোধী কোনো ধরনের উস্কানিমূলক আচরণ কেউ করবেন না, এবং যাতে করে এই দুর্যোগময় মুহূর্তে, এই সংকটকালীন সময় রাদার আমরা দ্রুত ওই সংকট কাটিয়ে উঠতে পারি, সেই জন্য সবাই আমাদেরকে সমর্থন করবেন, সবাই আমাদেরকে সাহায্য করবেন। দেশবাসীর কাছে এটাই আমাদের আবেদন। থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা বিষয়ে জাস্ট বলতে চাই যে এখানে এটা আলোচনা হয়েছে যে এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, সেই জন্য আমরা সকলে সতর্ক থাকব এবং এই ধরনের যে জিনিসটা হলো যে যাতে না ঘটে তার জন্য যা কিছু করণীয় আমাদের উভয় বাহিনীর পক্ষ থেকে আমরা সেই ধরনের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করব। ঘটে তার জন্য যা কিছু করণীয় আমাদের উভয় বাহিনীর পক্ষ থেকে আমরা সেই ধরনের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করব। জি, আমাদের দেশের প্রত্যেকের আইনি কর্তৃত্ব আইন হয় না। তো আমাদের দেশে এবং আমাদের দেশে প্রতিটি মানুষ আইনের চোখে সমান। তো তার যে লিগাল রাইট আছে সেটি তার সমস্ত লিগাল রাইট সে ভোগ করার জন্য সে উপযুক্ত। যে কোনো সময় আমাদের দেশে আইনসম্মত যে সকল লিগাল রাইট তার রয়েছে সেগুলো তো এনি টাইম হি অর সি ক্যান এনজয়, এগুলো একটা বিষয়। আর যদি কোনো সাক্ষীর জি বলেন। আপনি কথাটা একটু কাছে নিয়ে বলেন, শুনতে পাচ্ছি না। এটা তো অবশ্য উত্তর দিতে পারে, তবে আমি বলবো আমার মনে হয় না যে এখানে পুলিশ কাজ করে, র্যাব কাজ করে, বিজিবি কাজ করে, ইভেন এই মুহূর্তে অনেক জায়গাতে সেনাবাহিনীও সম্পৃক্ত আছে। বিশেষ করে
FDMNA ওই সমস্ত এলাকাতেও। তো সেখানে এই ধরনের ঘটনায় যে মাদক বিরোধী কোনো কর্মকাণ্ড এটাকে এফেক্ট করবে বলে আমি মনে করি না, এবং হওয়া উচিত না, হবেও না ইনশাল্লাহ। এটার সঙ্গে আসলে মাদক বিরোধী অভিযানের কোনো সম্পর্ক নাই। তবে উদ্ভূত পরিস্থিতিতে যেন কোনো মাদক ব্যবসার সুযোগ না নিতে পারে সেটা ডেফিনেটলি মিডিয়া সবাই মিলে আমরা দেখবো। এটা হলো একটা। 2 নাম্বার হচ্ছে যে আমরা চাই না যে এই কক্সবাজারের স্মল এই ন্যারো উইন্ডোটা এই মাদকের জন্য ব্যবহৃত হোক। এই কারণে এখানে এখন সুবিধা হচ্ছে যে আমাদের অজস্র বাংলাদেশের মানে যে সিকিউরিটি ফোর্সেস এখানে কাজ করে, এটা কিন্তু একটা এডিশনাল অ্যাডভান্টেজ। এবং রিসেন্টলি এখানে কিন্তু একটা আপনারা জানেন যে এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট একটা বিশাল ডিভিশন তৈরি হয়েছে এখানে। তো আমাদের এখানে নেভি কাজ করে সমুদ্রে, কোস্টগার্ড কাজ করে নাফ নদীতে, বীর বর্ডারে বিজিবি আছে, এখানে আমাদের পুলিশ রয়েছে। তো আমরা সবাই মিলে দায়িত্ব পালন করবো মাদকের বিরুদ্ধে। কারণ যে 2041 সালে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে বাংলাদেশ হবে আধুনিক এবং ধনী রাষ্ট্র। এটা কিন্তু রূপকল্প বা এটা কিন্তু রূপ কথা না, সত্যি। ইনশাআল্লাহ আমরা 2041 সালে ধনী এবং আধুনিক রাষ্ট্র হবে। এরপরে প্রশ্ন উত্তর দেন, কোনো প্রশ্ন কথা বলছেন তো ওয়াই স্টপ, শেষ করতে দেন। তো এই যে এই ধনী এবং আধুনিক রাষ্ট্র যে আমরা হব, সেই রাষ্ট্রের নেতৃত্ব দেবে কারা যদি আমার যুব সমাজ ধ্বংস হয়ে যায়? সেজন্য আমাকে আমাদের যারা এই প্রজন্মে যারা আমরা আছি এখানে, তারা প্রত্যেকের একটা নৈতিক দায়িত্ব আমার নেক্সট জেনারেশনকে সুরক্ষা দেওয়া। মাদক আমার নেক্সট জেনারেশনের জন্য বিশাল ভয়াবহ হুমকি। সো আমরা এই প্রজন্ম যে এত শ্রম দিয়ে ঘাম দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে 2041 সালে আমরা ধনী এবং আধুনিক রাষ্ট্র বানানোর চেষ্টা করছি, এটা ইনশাআল্লাহ হবে। সেই রাষ্ট্রের নাগরিককে হবে, নেতৃত্বকে দেবে যদি এরা ধ্বংস হয়ে যায়। তো আমাদের ঐতিহাসিক কর্তব্য হচ্ছে আমরা সবাই মিলে এটার বিরুদ্ধে করবো এবং ইনশাআল্লাহ উইল ফাইট ইট আউট। কোনো ঘাবড়ানোর কোনো কারণ নেই যে মাদকের দিয়ে অপারেশন স্থবির হয়ে যাবে। কিন্তু আমরা সবাই এর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত আছে, মাদকের বিরুদ্ধে সবাই সতর্ক থাকবো যাতে করে এই ঘটনার কোনো অনাকাঙ্ক্ষিত সুযোগ মাদক তার বের না নিতে পারে। আমরাও থাকবো, আপনারা থাকবেন। থ্যাংক ইউ। এবার আপনি কি আমাকে প্রশ্ন করবেন? হ্যাঁ বল। কাজ করেন ডেইলি স্টাফ। যেগুলো মামলা হয়েছে তদন্তের বিষয়, তদন্ত করে দেখা হবে, অসুবিধা নেই, ঠিক আছে। আর আপনি কথাটা কিন্তু বললেন একটু ডিফারেন্ট পরিপ্রেক্ষিত করে, যে মাদকের সঙ্গে আমরা তো এই নিয়ে কথাই বলি নাই। আপনার যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এর সঙ্গে কোনো মাদক সম্পৃক্ততা আছে এই ধরনের কথা তো আমরা কোনো আলোচনাই করি না। আপনি কোথেকে এই প্রেক্ষাপট তৈরি করেন আমি জানি না। এনিওয়ে, তো যেগুলো মামলা হয়েছে সেগুলো তদন্তের বিষয়, তদন্ত করে দেখা হবে এবং তদন্তের বিষয় মামলার বিষয়ে আসলে আলোচনা কোনো বক্তব্য দেওয়া ঠিক না। থ্যাংক ইউ। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন আছে? জি। এটাকে এইভাবে বলা বা দেখা ঠিক হবে না। আসলে তো আমরা এই ক্রস ফায়ার শব্দের সঙ্গে কিন্তু একমত নই, ঠিক আছে না? এগুলো আমাদের এনজিওরা বলে, বিকজ তারা বিদেশ থেকে টাকা আনে। গত বছর যে আমরা হলো যে এক দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরেক দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা হলো যে ব্লেম করবো। ব্লেম দেওয়ার এখানে কিছু নয়, সবাই আন্তরিকভাবে কাজ করছে, বাট তারপরে ঘটনাগুলো ঘটছে এবং তারা কিন্তু এগুলাকে যে তাদের সাকসেসও কিন্তু অনেক আছে, ঠিক আছে। আর এখানে আমি এখন সেনাপ্রধান হিসাবে একটা কথা বলবো, সেটা হলো এই মাদক বা এই ধরনের ঘটনা এগুলাকে প্রতিরোধ করতে হলে কিন্তু না সাংবাদিকদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।
আমি যখন বিজিবি ছিলাম আমি সবসময় বলতাম সাংবাদিকরা হলো আমার চোখ এবং কান, আইজ এবং ইয়ার্স। কারণ ওই বিজিবিতে থাকতে আমি তো এই 4427 কিলোমিটার বর্ডার সব জায়গায় তো আমার নজরে রাখা সম্ভব ছিল না। তখন কিন্তু আমি বলতাম যে আপনারা আমাকে তথ্য দেবেন কোথায় কি হচ্ছে না হচ্ছে, এবং আমি সেই অনুযায়ী কাজ করতাম। তা আপনারা কিন্তু এখন আইজ এন ইয়ার্স হলো অফ দ্য সিকিউরিটি ফোর্সেস, ল এনফোর্সিং এজেন্সিস। আপনারা বিজিবিকে সহযোগিতা করবেন, পুলিশকে সহযোগিতা করবেন তথ্য দিয়ে কারা এটার সাথে জড়িত আছে। কারণ আপনারা জানেন, আপনারা এই এলাকার লোক, আপনাদের ভালো জানার কথা। আপনারা যদি তাদের সম্পর্কে তথ্য দেন, আপনারা যদি তাদেরকে উন্মোচিত করেন, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষেও সহজ হবে এই ধরনের মাদক পাচারকারী, চোরাচালানি যারা আছে তাদেরকে আইনে আওতায় নিয়ে আসা এবং এটাকে যথাসম্ভব প্রতিরোধ করা। সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনারা কষ্ট করে এখানে আসার জন্য। সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ নিহতের বিষয় নিয়ে কক্সবাজারে কথা বলছিলেন সেনা প্রধান এবং পুলিশ প্রধান। আমরা সরাসরি ছিলাম সেখানে।